সময়টা বিকেলবেলা। নার্সারি গ্রাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না, যেটা আগে হতো। ঢুলু ঢুলু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্রাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরো দস্তুর রাজকীয় ভেলভেট সোফার মতো, অথচ বসলে আরাম কেদারার ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমনভাবে ব্রেস্ট ফিডিং করার ঝক্কি পোহাতে হয় না। এই জন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তুও আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখ জোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতরে এলো সাইবান। আজ সারাটা সকাল সে বাইরেই ছিল, আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে, সেটার জন্যই প্র্যাকটিস ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকেই ইরামের ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখ জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতেই দেখল সে, প্রাণ ভরে। তারপরে নিজে থেকেই বিব্রত অনুভব করে গলা খাকারি দিল। শব্দ কানে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন। আস্তে করে উচ্চারণ করলো সে। তারপরে বুকের উপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুইয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানি। মুখের দুই পাশে দুই হাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতেই সাইবান মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লোজেটে ঝুলিয়ে রাখলো সে। তারপরে গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফিডার আর পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে। পোলটাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সিসার জরুনের আম্মা সকিনাটা দেখে রাখবে। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। কি এমন কাজে যেতে হবে? আমার বন্ধু বান্ধবের সাথে আপনাকে পরিচয় করাবো। ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? অনুরাগ, আফনান ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুই বাহু বেঁধে জানালো, অনুরাগটা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনা জানা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোট করে একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতরে কেমন যেন খচখচ করলো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানই সেই কথা জানে। তবে এইভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাগঢাক করা যায়, আড়ালে আবডালে থাকা যায়, ততই মঙ্গল, তাই না? তাহলে কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেশ বেগ পোহাতে হচ্ছে ইরামকে। তাই সে আর দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব। বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যেও, আমি চলে আসব। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের উপরে রেখেছে। ব্যাগটা খুলে একটা শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো সে। মকমলের মতো ডিজাইনের চারপাশে। বক্সটা নিয়ে সে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন। এইটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভেতরে চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতরে কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না, সে জানে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসলো। উপরের ঢাকনাটা খুলতেই ভেতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেলল।
একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকার্য করা একটি নেকলেস। আসল সোনা নাকি বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করল রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুচির বন্ধ দরজার দিকে তাকালো। হঠাৎ এসব! এখন যখন ভাবছে তখন ইরামের মনে পড়ল বিয়েতে সকলের থেকেই মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিসিরের পক্ষ থেকে এক জোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্ল্যাটিনামের একটা চেইন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি, সে চায়ওনি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতন করে তো বিয়েটা হয়নি। এটাই ইরামের স্বামীর দেওয়া প্রথম উপহার। বাক্যটা নিচে থেকেই হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না কেমন যেন অনুভূত হলো তার বুকের ভেতরে। এমন নয় যে সে অরণ্যের কাছ থেকে কোনো দিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে এর চাইতেও দামি কিছু। অরণ্য তাকে বিয়ের উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল, রুবির লকেট, টক টকে লাল। ইরামের উজ্জ্বল শ্যামলা ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পরত। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারেই আলাদা, কারণ সেই রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতিমধ্যেই মেসেজ দিয়ে রেখেছে, তারা কোথায় আছে জানতে চেয়ে। সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তীর্যক হাসলো সাইবান। নারী জাতি এক কিসিমের, হোক সে কোনো সাধারণ তরুণী কি ইরামের মতন বোঝদার নারী। স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করলো সাইবান। ঠিক তখনই তার কানে ঠকঠক আওয়াজ এলো। ফোন হাতেই সামান্য মাথা কাত করে পিছনে তাকালো সে। ওইখানেই বুঝি তার গোটা জগৎ থেকে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো, লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের 2 পাশে ছড়িয়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চির হিলের জুতা, গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে, হাতে সামিয়ার গড়িয়ে দেয়া চুড়ি আর নাকে ছোট্ট একটা নোজপিন। পুরো দোস্তুর নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও। ঠোঁটে লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তেই হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানোর দায়। ইস, কেন যেন শাড়িটা এনেছে। এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটি শুকনো ঢোক গিলল সাইবান। চলো আমি রেডি। কাঁধের উপরে আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণে ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। বিড়বিড় করলো সাইবান। ভ্রু তুলে ইরাম শুধালো, জোরে বলো, শুনতে পাইনি। কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটা রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভিতরে দেখা যাচ্ছে। গোটা সেকেন্ড ফ্লোরটা আজকের রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরও বেশ কিছু বাইক, গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটি হাত বাড়িয়ে দিল সাইবান। সেই হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তের দ্বিধা শেষ। অবশেষে হাতটা ধরল ইরাম। সাইবানের পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পড়েছে, তবুও একটা অদ্ভুতরে ম্যাচিওর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট, একটা সিলভার চেইন ঝুলছে। তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়িবে দুজন নেই উপরতলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে।
ভিন্ন ধরনের যুদ্ধ। দুই তলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে, ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে একটা বড় টেবিল, সেখানের কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জন মতন হবে এখানে। সাইবান আর ইরাম ঢুকতেই সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়লো চারদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তেই হাসির রোল ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ছুটে এসে একে একে তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করল, আলিঙ্গন বিনিময় করল, কথাবার্তাও বলল, পরিচয়ও করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময়ে একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়ল না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসল, বাব্বা, এর মধ্যেই ভাবি আঁচলে বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লেই ভাবি পালিয়ে যাবে। বিনিময়ে বাঁকা হেসে সাইবান উত্তর করল, কি করে বল? বউয়ের মতো বউ হলে আর ছাড়তে ইচ্ছে করে? ও, সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটায় বেশ বিব্রত হলেও বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকেও যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাতে ধরে রাখা নিজের হাতটা দেখল। মিনিট 10 বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলে আগে থেকে এখানে এসে বসেছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে। স্ত্রী বসতেই সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতেই নীরব প্রতিবারের মতো নাকি সুরে খেকি উঠল। আলাদিন, তোর চেরাক কোথায়? প্রতিবারের মতো ঝাঁঝ নিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলো সাইবান। বলল, চেয়ার এক বাসায় ঘুমায়। দরকার যেন বাতি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে, নাহলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগে। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করল বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত হবে ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস। ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে চেয়ে সাইবান শেষে বলে বসল, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবে। কেন? কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবে। অশুভ হাসল সাইবান। অনুরাগ ওর হাসি আর ভুতুড়ে চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যে এইভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞাসা করা আর সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞাসা করতে মেইন কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে? কেউ আসার বাকি আছে? আর সবাইকে দেখছি, শুধু তিতলি ছাড়া। গ্রুপে সবাইকে ইনভাইট করেছে, তোদেরকে তো আলাদাভাবে বললাম। ও কি আসবে না? তুই ডাকবি আর আমি আসবো না মেরে জিনি? সুরেলা মেয়েলি কণ্ঠস্বরটা ঠিক পেছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পিছনে। লাস্যময়ী ভঙ্গিতে হেলে দুলে ভিতরে প্রবেশ করলো তিতলি। চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে। কাকতালীয়ভাবে তিতলির শাড়িটাও গোলাপি রঙের, তার উপরে সিলভার জড়ি চকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখে পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমর বন্ধনী চিকচিক করে দুতি ছড়াচ্ছে। বন্ধুদের দল ততক্ষণে মহাবিস্মিত। নীরব জোরেই বলে বসল, তিতলি আর শাড়ি? এই, আমাকে একটা চিমটি কাটতো আফনান, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছে। সাইবান নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিলেও মেয়েটি সোজা এসে তাকে জড়িয়ে ধরে পিঠে চাপড় দিল। ইরাম তাকিয়ে আছে লক্ষ্য করে ওপাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তেতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করলো দেখে মুচকি হাসলো ইরাম।
হাত নেড়ে বলল। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তক্ষুনি ইরামের চেয়ারের কাছে চলে এলো। সাইবানের মতো করেই হাত বাড়িয়ে ইরামের কাঁধ জড়িয়ে ধরে মোলায়েমের কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছে হয়েছিল জিনির কাছে শুনে ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কাবরিয়া, আমারও ভালো লেগেছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লস দেওয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল বিধায় ইরাম কিংবা কেউই বিশেষ নজরপাত করল না। তিতলির আগমনের মধ্যে দিয়ে যেন উত্তেজনা আরও বাড়ল চারিদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো আফনান। সাইবান নিজের প্লেটের ফ্রাইড রাইস নাড়াচাড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজে থেকে বুঝে যাবে। ইস, আমার এত জলদি নিজের কপাল পড়ানো শখ হয়নি। হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে তারপরে বলল, কেন আপনার এ মানে কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক ভালোই ভয় পায়। ঠিক, বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার। মানুষটাও মনের মতো হতে হয়। সেই কারণে বিয়ে সবসময় ভেবে চিন্তেই করতে হয়। তিতলি বলে উঠল। নিজের চামচ প্লেটে রেখে 2 হাত তুলে ঝংকার খেলিয়ে বলল, নো অফেন্স, বাট জিনির বিয়েটা তো আর 5টা বিয়ের মতো খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভ্রু কুঁচকে ফেলল সাইবান। মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধহয় সিনিয়র জুনিয়রের ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরেই কথা বলে, তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে। তাই অন্য পাশে টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা বলতে পারেনি, তবে তিতলি শুরু করায় এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়েই করেনি। বুকে 2 বাহু বেঁধে খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসল। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না। অবশ্যই যাবে, আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে একটু বিষয়টা একটু বেমানান। সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। কারণ দিন শেষে সব কিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে কমফোর্ট প্রোভাইড করতে না পারে, তাহলে লং টার্মে সেটা ইফেক্ট করবেই করবে। এইখানে রাগঢাকের কিছুই নেই। যতই আমরা গলা উঁচু করে বলি না কেন, এজ ডাজেন্ট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছাশক্তি না থাকলে এজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ে আনা চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বেই। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক, কেউ ভুল না। তাদের দোষও দেওয়া যাবে না, কারণ দুজন দুই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু। তিতলির পরপর অন্যান্যরাও বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলে মেয়েই তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউই তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। ইরাম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না, বরং কেউ তাকে অসম্মান করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশন পার্থক্য, এর বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথায় বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকেই মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরবও চুপ করে গিয়েছে। কেউই বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগিয়ে আনা যায়। সাইবানও শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখেই দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারায় কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগলো, কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিস মুখে দিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারে খানিকটা সস লেগে গেল। সে খেয়াল অবধি করল না। ইরাম মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিল। তখনও চারপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়রে জুনিয়রে শুধু মাখো মাখো প্রেমটাই হয়,
ভালোবাসা হয় না। বন্ধুদের দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখল না ইরাম। সে নীরবে একপাশে ঝুঁকে হাতের টিস্যুটা দিয়ে সাইবানের কলারে লেগে যাওয়া শ্বাসটুকু মুছে দিল। ছেলেটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে ইরাম তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না সে রমণী ঘুরতে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবান নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনে, সরাসরি, কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভিতর তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচের মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ, এমনকি অন্য পাশে থাকা তিতলিও প্রসারিত নয়নে দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেলদোল নেই, যেন যা করছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগীদের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আপনার নিজের হাতে জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, অন সেকেন্ড থট, সম্মান আর কদরটাই সম্পর্কের আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। আফরানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সায় জানালো জোরালোভাবে। রাত 9:30। সকলের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময় সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখল। মেয়েটা বেশ হেসে এসে আরেকজনের সাথে কথা বলছে। তিতলি, হুম। হাসি মুখেই ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়ি ধরবি না। এইটুকুই না, কোনো ব্যাখ্যা না কোনো বিশ্লেষণ। তিতলি ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উদয় হলো। অথচ সাইবান সেটি দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাত এগিয়ে স্ত্রীর একটা হাত ধরল। বাকিদের দিকে তাকালো। আই হোপ তোর সব এনজয় করেছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোর এনজয় করতে থাক, অনুরাগ আছে এখানে। পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটা কথাও বলল না। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। ইরামও কিছু বলল না। সে এখনও ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তেই তার হাত ছুঁয়ে যাচ্ছে নিজের কপাল। মনে হচ্ছে যেন সেখানে এখনও সাইবানের ঠোঁটের উষ্ণতা লেপে আছে। গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। ইজানের কী অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতেই ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধ জুড়ে একজোড়া হাত জড়িয়ে গেল। তারপরেই তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ করে দরজার পাশে একেবারে কোনায় থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফারিত চোখ মেলে ইরাম দেখল সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করলো। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভিতরে অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ প্লিজ? টাচ? ছুঁয়ে দেবে? ছুঁয়েই তো আছে, এর জন্য অনুমতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল। হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখখানি নিজের 2 হাতে আজলায় তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেলো, ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকলো না, তার ঠোঁট ইরামের ডান গালে এসে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর ডান গালে, নাকের উপরে নুস পিনে, চিবুকে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধ হয় রেহাই পেল না। যেখানে সেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে, সেখানে সেখানে বুঝি টকবক করে লাভা ফুটছে।
কোনো স্নেহের আদর নয় এটি, ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরল নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকারক, তেমন আপনার গাও লেখা উচিত আলাদিনের জন্য হানিকারক। কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণগহ্বরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। অরণ্য, আমার ভীষণ পেটে ব্যথা করছে, আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ 1 সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো নো নো, আই নিড মাই ওয়াইফ টু নাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে, সবেমাত্র ওষুধ খেয়েছি কালকে। হ্যাঁ, ইরাম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। যাক, তবে তার শরীর খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভিতরে পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। দ্রুত হাতে নিজের পরনের টি শার্ট টেনে মাথার উপরে দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অব্দি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তার পোশাকের চেইন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দিবি না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন? 1 সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে। নিজের শরীরকে সামলে সুস্থ রাখতে পারিস নি কি? তোর দোষ। অপেক্ষা একটা মিনিটও হবে না, একটা সেকেন্ডও হবে না। অরণ্য। অরণ্যর বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের 2 হাত শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করলো ইরাম, অসহায় হয়ে আর্জি জানালো, না না, প্লিজ। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরাম, কখনোই নয়। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কের রাজ্যত্ব দখল করে নিল অতীতের স্মৃতিরা, ভয়েরা, কষ্টরা। কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ 2 চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হলো না। সাইবান যে মুহূর্তে তার ঠোঁটের কাছে এগিয়ে এলো, ঠিক অমন সময়ই তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো। জমে গেল সাইবান, চোখ পিটপিট করলো। অদ্ভুত একটা ঘোরের মধ্য থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামান্য একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আজলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভিতরে কেন ভাঙচুর হলো। মৃদু গলায় শুধালো, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটি প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপরেই ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। ইরাম বুঝি এতক্ষণে নিজের বুকের ভিতর আটকে রাখা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল, অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেসিয়ামে এই সময়টায় মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত 10 মিনিট যাবৎ এক টানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গোজা, তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটা ট্র্যাক, যেটা 2 দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলার বালাই নেই।
আলোর সংস্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সোজা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল। প্রশস্ত বুক এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আবার সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলনে নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির, মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারায় একটা আধার ভর করল। পরক্ষণেই আবার সেই দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা কোথায়? স্কুলের পিছনে বটগাছের নিচে, 1 ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি। ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিলে বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে মাথা নুয়ে দাঁড়িয়ে রইল। তারপরে তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপরে বাইরে চলে এলো। স্কুলের দিকটায় যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য। হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনেই নিজেদের ছোটবেলার স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানেই কলেজ শেষ করেছে, তারপরে ইউনিভার্সিটিতে ভর্তি। আবির, মিজান দুইজনেই তার একেবারে ছোটবেলার বন্ধু। সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজ অবধি দাপিয়ে বেড়ানো সব থেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখর মেধা, তেমনি অংশগ্রহণ নাচ, গাছ, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটে চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডক্টর। চোখ বুঝে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারত। আর কেউ না হোক, সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকল না, ডক্টর হতে পারল না। মাথা ঝাঁকালো সাইবান। আশেপাশে তাকিয়ে দেখল কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে। নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর উপরে হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই ছন্নছাড়া কিশোর নেই কেউই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পেছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে যেন কটূক্তি করছে সাইবানকে। যে স্বপ্নটা সে ছুঁয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল, এখন ঢাকা মেডিকেল তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়। জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকেই আলিঙ্গন করলো সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ও, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসল সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আই এম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি জেনেছে রেশমিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছি। বাবারে বাবা, এত বড় বড় পোস্টে মানুষজন আমার খবর রাখে। বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছে। মজা করছি না, আমি বিশ্বাস করতে চাইনি। বিয়ে যেই করুন, সবার আগে সেটা তুই হবি, কেউ ধারণাই করতে পারেনি। অনুরাগ পাশের একটা দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে, সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল আবার বাইকে। মন্তব্য করল, মনে হচ্ছে সাইবান বিয়ে করে ভালো করেছেন, অন্তত
এই ওসিলায় তোদের মুখ দর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে, আইসক্রিমে মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে একবার আপাতমস্তক দেখল সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপড জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাক বেঞ্চারদের মতো লাগছে পুরো, অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার। সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে আর থাকতে পারল না। এখনো ডিজে মিছে গিরি করে ফেরাস নাকি? অবস্থা দেখেছিস নিজের? বিয়েও করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করল না, নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখল। আবির পাশ থেকে তার উরুর উপরে হাত রেখে চাপড় দিয়ে বলল, একটা কথা বলি, চাকরি বাকরি করার চেষ্টা কর। প্রাইভেট পড়ে থেকে তোর কি হয়েছে? আঙ্কেল আন্টি টাকার অভাব, মাস্টারটা কর, বিদেশে যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর উড়নচণ্ডীর লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ করে থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস। এতদিন বাদে দেখা হয়েছে, কোথায় একে অপরের খবর জানবো তা না, এক একজন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকগে, সাইবানের তো হয়ে গেল, তোর সানাইও শীঘ্রই বাজবে শুনছি আবির। মুচকি হাসলো সে। আবির কাঁধ তুলল। হ্যাঁ রে, কান্দক হয়েছে। পারিবারিকভাবে আমরা মেডিকেল কলেজেই বেসমেন্ট, কাউকে ডাকেনি, মিরাজ গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করব ভেবে দেখেছি। তুই আর সাইবান গিয়েও বাবা কি করতি, ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলি ভাই রেস্ট্রিকেটিভ আর ধার্মিক, সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখল সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল। তোর বউ শুনলাম সিনিয়র অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে মেয়েটা মিনা ছিল কলেজ গ্যাঙ্গে, ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথায় স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো, ঠিকই, তোকে এমন পজিশন মানায় না। নিজের মতো কাউকে পেলি না, নাকি কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি তো নাকি একটা গোল্ড ডিগ্রি পেয়ে? এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকলো না সাইবান। তীর্যক হেসে ঘুরে দাঁড়ালো আবিকের দিকে। গোল্ডের ভরি কথা জানিস? তাও তো আমার বউ আমাকে ডিগ করেছে, তোর কাছে তো ডিগ করার মতো কিছু নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল মুহূর্তেই। সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ছাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো, আমার বউকে আমি কতগুলি স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব তোকে এখন দিতে হবে না। তুই তো জন্মগতই বড় লোক, তুই আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরা আমাদের ফ্যামিলির প্রথম, আর আমার বাপ মা আমাকে গড়ে দেয়নি। মাইন্ডেড। তোর আব্বা আমাকে ডিজিগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তার ডাক্তারের মতো থাকবি, হ্যাডম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার টেনে ধরল সাইবান। সকলে আটকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন করে তুলে সে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলে আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তোর 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারেনি, তাই আমি বেশরম দিয়েছে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজে যদি হাতি হয় তবে এই টিচের কলিজা নীল তিমি। আমার নীল তিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরেই ফেলে সাইজ করব। একটু হাত কাঁপে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভরকে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি যেন? ও সূচনা, রাইট? অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল। বলেছে তোকে? বলেনি? খুব সুন্দর একটা 7 হাত সমান লেটারও দিয়েছে, চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট। তোকে দিয়েছে? বাসায় গিয়ে চেক করে দেখিস। সাইবান, কিন্তু সাইবান আর দাঁড়ালো না। হনহন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পিছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না।
বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আবির শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয় বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফুরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে বাজছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালোই ছিল, অথচ বড়বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেব। সেখানে বন্ধুতে কোনো ছাড়। বাইক এগুলো অনুরাগ। কেউ আর পিছনে তাকালো না অব্দি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। সামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতাল থেকে কল এসেছে, যদিও মাত্র আধ ঘন্টা আগে ফিরেছিলেন। এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা, এই দায়িত্বের ভার অনেক। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন। ঠিক এমন সময় পিছন থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখলো কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে। তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কি হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে শুধু আরও শক্তভাবে জড়িয়ে ধরল। সামিয়া নাক মুখ কুচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করছিস? কতবার নিষেধ করেছি। তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হাসপাতালে যেতে হবে। ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইউর হসপিটাল। এটুকু বলেই থপ থপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামিয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত সাইবানের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতো সময় নেই তার। রোগী জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়েই সাইবান সোজা বেডরুমে চলে এলো। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম, তার কোলের উপরে ঘুমন্ত ইজান। ছেলেকে কোলে তোলাতে তোলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় এক দৃষ্টে চেয়ে রইল। তারপরে এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হলো। জলদি ফিরে এলে যে? বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করল না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করলো। ইরামের কোল থেকে ইজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপরেই রেখে দিল। তারপরে দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোর্টলের উপর জেলাস। বলে ইরামের উদরে মুখ গুজে পড়ে থাকলো সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপরে ঘুমান্ত ইজান, আর এখন কোলের এক মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় রাখল, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভিতরে বিলি কেটে চলল, হেড ম্যাসেজের মতো। ইরাম অনুভব করল দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি। ঝুঁকে নরম গলায় বলল ইরাম, তার হাত সাইবানের মাথায়। বাহুতে আরামের স্পর্শ গড়িয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান। আরামবোধক গঙিয়ে বলল, নো ওয়ান ক্যান সোথ মি লাইক ইউ টু, মাই প্রিশিয়াস। অনুরাগের বাসায় বসে প্লে স্টেশনে গেম খেলছে সাইবান। সময়টা সন্ধ্যের পর। এই সময়েই অনুরাগ অফিস থেকে ফেরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এখন একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পদে আছে সে। অনুরাগের মা কিছুক্ষণ আগেই সাইবানের জন্য বাটি ভর্তি নারকেলের নাড়ু আর শরবত দিয়ে গিয়েছেন। এও বলে গিয়েছেন আজ তার হাতের মাটন বিরিয়ানি না খেয়ে বাসায় না যেতে। এই ঘরে সাইবান পরিবারের সদস্যের মতো, তেমনি তার ঘরে অনুরাগ। সাইবান যতক্ষণে গেমের 7 নম্বর লেভেলটা টপকেছে, তখন তোয়ালেতে মাথা মুছতে মুছতে রুমে এলো অনুরাগ। গোসল করে এসেছে, তাই খালি গা, শুধু একটা ট্রাউজার পরনে। কাঁধে তোয়ালে ছড়িয়ে এসে বন্ধুর পাশে বসে দুটো নাড়ু তুলে একসাথে মুখে পুরে দিল। অপর হাতে জয়স্টিক তুলে গেমে যোগদান করলো। তোর গা থেকে লাক্স সাবানের গন্ধ আসছে। সাইবান বাঁকা হেসে মন্তব্য করলো। স্ক্রিনের দিকে তাকিয়েই অনুরাগ বলল, তো লাক্স ব্যবহার করছি তাই। মেয়েদের সাবান ব্যবহার করিস এখনো? মানে স্বভাবটা আর যাবে না। সাবানেরও আবার মেয়ে ছেলে
তাছাড়া তুই আমাকে একটা বল, তুই কিভাবে জানলি লাক সাবানের গন্ধ কি রকম? তীর্যক হাসলো সাইবান, চোখ টিপ দিয়ে জানালো। আই হ্যাভ মাই ওয়ে। না পারলে হেসে ফেলল অনুরাগ। স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে সাইবানকে দেখল, পা ঝুলিয়ে ঝুলিয়ে নাড়ু খাচ্ছে আর মনোযোগ দিয়ে গেম খেলছে। হঠাৎ করে দেখলে তার মুখভঙ্গি একদম বাচ্চাদের মতো মনে হয়। গায়ে গতরে হয়তো বড় হয়ে গিয়েছে ছেলেটা, তবে অন্তর থেকে সাইবান যেন আজও সেই শিশুটিই রয়ে গেছে। আজও তাই মনে হয় অনুরাগের। সে হঠাৎ করেই মোলায়েম গলায় বলল, তোদের ইদানিং খুশি খুশি দেখাই। আমি তো সবসময় খুশি থাকি, ইদানি কেন বলছিস? আই মেন্ট জেনুইন হ্যাপিনেস। মেয়রিস্টিকের উপরে সাইবানের আঙুল জমে গেল। ভেতরে গুরুত্বপূর্ণ পর্যায়ে চললেও সে যেন ভুলে গিয়েছে কিভাবে খেলতে হয়। অনুরাগ সোফায় হেলান দিয়ে বসে ব্যক্ত করল, টু বি অনেস্ট, আমি মনে করেছিলাম এই বিয়েটা তুই মানতে পারবি না, মানিয়ে চলতে পারবি না, কিন্তু আজকাল তোকে দেখে মনে হয় তুই ভালোই হ্যান্ডেল করছিস। ইউ আর হ্যাপি হ্যান্ডিং প্রোটেক্টিভ অফ ইউর ওয়াইফ। হাত থেকে জয়স্টিক রেখে দিল সাইবান। গেম ওভার হয়ে গিয়েছে। অনুরাগের দিকে সরাসরি ফিরে তাকালো না সে, আপন মনে শুধালো, সেদিন আবিরদের সাথে যা হলো তার জন্য বলছিস? বলতে পারিস, তবে আমি ওভারঅল সব কিছু দেখে বলছি, ইমরান বৌদিকে তুই যথেষ্ট সম্মান করিস। এক্স্যাক্টলি, সম্মান। হঠাৎ করে অনুরাগের দিকে ফিরে তাকালো সাইবান। জল জলে চোখে, ঠোঁটে অদ্ভুতরে হাসি মেখে বলল, ইট ডাজ নট ম্যাটার হাউ আই ফিল, ইট নেভার ম্যাটার্ড। এরা বাবু আমার খালার মেয়ে, ছোট থেকে ওনাকে দেখিয়ে বড় হয়েছে। যদিও বা মাঝখানে সে যাক, আমি এইটুকু জানি উনি জীবনে অনেক কষ্ট করেছেন। বিয়ের পরে কি হয়েছে সেটা জানি না, কিন্তু দুইটা কোলাঙ্গার ভাইকে কিভাবে মানুষ করেছিলেন সেটা দেখেছি। আই সিম্পলি ক্যান নট মেক হার সাফার মোর, দ্যাটস অল। দ্যাটস ওয়ার্ল্ড নো ফিনিশিং এটা চর। অনুরাগ তীক্ষ্ণ নজর ফেলে জিজ্ঞেস করে বসলো। সাইবানের চেহারায় একটা আধার নেমে এলো। ফিলিংস? আর ইউ কিডিং মি? একেবারে হুট করেই বেখাপ্পা ভাবে হেসে উঠল সাইবান। সোফায় শরীর এলিয়ে এসে হাসি নিয়েই বলল, কাম অন অনুরাগ, গ্রো আপ। তোর মনে হয় আমি ওইসব ফিলিংস টিলিংসের ধার ধারি? অনুভূতি শুধু দুর্বলদের অলংকার। এরম আপুকে আমি আগে সম্মান করতাম, এখন যেহেতু উনি আমার স্ত্রী তাই একটু আগলে রাখি। এই যে একটু একটু সাইবান। চোখ রীতিমতো কপালে তুলে ফেলল অনুরাগ। সাইবান তাতে একেবারে বিনা কারণেই হুট করে রেগে গেল। তো তোর বউ হলে তুই কি করতে? ফেলে দিতে? তোর সামনে তোর বউকে কেউ আজে বাজে কথা বলে প্রতিবাদ করতি না? প্রতিবাদটা যখন এতই জোরালো হয় যে 6 বছর ধরে টানা সহ্য করা বন্ধুদের এক ঝটকাই উগরে ফেলা যায়, তখন একটু সন্দেহ তো হবেই, বল। স্টপ ইট। লাফিয়ে সোফা থেকে উঠে পড়ল সাইবান। সত্যিই রেগে গেছে, চেহারায় বোঝা যাচ্ছে। কিন্তু অনুরাগ শান্তভাবেই চেয়ে রইল। সাইবান হাত মুঠো করে ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি করছি না করছি আর ভবিষ্যতে কি করব তাতে কারোর কিচ্ছু যায় আসে না। দিন শেষে উনি অন্যের স্ত্রী ছিলেন আর অন্যের একটা পরপুরুষের বাচ্চা আছে। এই সত্যিটা কোনোদিন বদলাবে না। অনুরাগ বাকরুদ্ধ হয়ে পড়ল। প্রসারিত নয়নে দেখে গেল বন্ধুকে, যাকে পুরো দোস্তর ভিন্ন একজন মানুষ মনে হচ্ছে তার। সাইবান আর দাঁড়ালো না, হন হন করে হেঁটে গেল রুমের বাইরে। যাওয়ার আগে পিছনে ঘুরে বলল, আন্টিকে জানিয়ে দিস আমি আরেকদিন এসে ওনার হাতে মাটন বিরিয়ানি খাবো। এইটুকুই। চলে গেল সাইবান। অনুরাগ ঠায় বসে বন্ধুর চলার পথের দিকে চেয়ে শেষমেশ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজের কপাল ঘষে আপন মনে বিড়বিড় করল। অপরদিকে অনুরাগের বাসা থেকে বেরিয়ে নিজের হুইল সুজোড়া পায়ে লাগিয়ে রাস্তা ধরে স্লাইড করে এগোতে লাগলো সাইবান। অতিরিক্ত দ্রুত যাচ্ছে আজ। বাতাস কেটে বেরিয়ে যাচ্ছে তার চোখে মুখের চারপাশে। অতিরিক্ত আক্রোশ পড়ল তার পদক্ষেপে। বনবন করে ঘুরছে জুতোর চাকা। লম্বা একটা পথ পাড়ি দিয়ে শটান রাস্তার ধারের একটা গাছের গুড়ি আঁকড়ে ধরে নিজেকে আটকালো সাইবান। ভারী নিঃশ্বাস ফেলে ঠাস করে কপাল ঠেকালো গাছের শক্ত খসখসে গুড়ির উপর। চোখ বুজে ফেলল। অস্ফুট স্বরে বলল, শিট।
কিচেন কাউন্টারে জিনিসপত্র সাজিয়ে বসেছে সুগন্ধা। একটা বড় থালায় পুর করা, অন্য পাশে ময়দার তৈরি ছোট রুটি, সেগুলোর ভিতরে পুর ভরে ভাঁজ করে করে মোমো বানাচ্ছে মেয়েটি। একসাথে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেয় ফ্রোজেন স্ন্যাক্স হিসাবে। বিশেষ করে কোনো কাজ না থাকায় ইরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সাহায্য করছে। একপাশে ছোট ক্রিবে ঘুমাচ্ছে ইজান। ক্ষণে ক্ষণে ছেলেকে দেখে মুচকি হাসি দিয়ে কাজ করছে ইরাম। হাতে ময়দার রুটিতে পুর ভরে সুন্দর করে ভাঁজ করে মোমো বানিয়ে রাখছে আরেকটা প্লেটে। হঠাৎ করে সে বলল, সুগন্ধা, তোমার কলেজের পাশে একটা ইউনিভার্সিটি আছে না, কম্পিউটার শেখায় যে? হ্যাঁ আছে তো, আপনি যাবেন? মাথা দোলালো ইরাম। হ্যাঁ, এরপর যেদিন কলেজে যাবে আমাকে নিয়ে যেও। কম্পিউটারের কাজ শিখবেন? ভালো ভালো। প্রশংসা করে সুগন্ধা আরও খানিকটা পুর তৈরি করে নিয়ে এসে রাখলো কাউন্টারে ঠান্ডা হতে। অভিজ্ঞ হাতে মাখতে মাখতে বলল, তো একটা সত্যি কথা বলি আপা, কিছু মনে কইরেন না। ইরাম ভ্রু তুলে পিছনে ফিরে তাকালো। তুমি আবার কবে থেকে এত বিবেচনা করতে শুরু করলে? এমনি বলো বলো, এত ভাবতে হবে না। কম্পিউটার শিখে আপনি কি করবেন? চাকরি করার দরকার আছে? ইরাম থমকে গেল। সুগন্ধা বলে গেল, না মানে এই বাড়ির অবস্থা তো ভালোই। সত্যি বলতে আমি শুরুতে ভয় পেয়েছিলাম, ভাইজান মনে হয় কেলেঙ্কারি করবে আপনার সাথে, কিন্তু মানুষটা রংবাজ হইলেও আপনারা অনেক টেক কেয়ার করে, বোঝা যায়। তাইলে দরকার কি, যেমন চলতেছে সব অমনিই চলুক। অস্ফুট একটি হাসি ফুটলো এবার ইরামের ঠোঁটে। ঠিক প্রফুল্লতার হাসি নয়, ভিন্ন কিছু। কাজ জারি রেখে সে বলল, আলাদিন আর আমার বিয়ে শুধুমাত্র কিছুদিনই হয়েছে সুগন্ধা। কিছুদিনেই বুঝে গেলে ও আমার কেয়ার করে? করে না? আহাম্মকের মতন প্রশ্ন করে বসলো সুগন্ধা। ইরাম মৃদু হেসে জানালো, আমি বলছি না ও আমার কেয়ার করে না, বরং করে। তাইলে সমস্যা কোথায়? মুখ তুলে সুগন্ধার দিকে তাকালো ইরাম। রমণীর চেহারায় অভিজ্ঞ একটা ভাব ফুটে উঠতে দেখলো সুগন্ধা। নতুন নতুন সব জিনিস মানুষের ভালো লাগে। নতুন মোবাইল কিনলে দেখবে যত্নের শেষ থাকে না। উঠে গেলেও হাত পরিষ্কার করি, দিনে 14 বার মোবাইলে স্ক্রিন মুছি, ব্যাক কভার ব্যবহার করি, স্ক্রিনের প্রোটেক্টর গ্লাস আর আরো কত কি। তেমনই নতুন বউ সব ছেলেদের কাছে ভালো লাগে। সে বিয়ের কোনো কারণ হোক আর না হোক না কেন, যেমন ভাবেই হোক না কেন, বউ প্রত্যেক ছেলেদের কাছেই একটা শখের জায়গা। তার যত্ন তো হবেই। যা, মোবাইল আর বউ এক হইল? এবার খানিক শব্দ করেই হাসলো ইরাম। বেশ মিষ্টি একটা খিলখিল ধ্বনি। হাতের বানানো মোমোটা রেখে নতুন একটা হাতে নিতে নিতে সে হঠাৎ শুধিয়ে বসলো। তোমার বয়স কত সুগন্ধা? সামনে মাসে 21 হবে। আর আমার 32। সুগন্ধা চোখ পিট পিট করলো। ইরাম সরাসরি কিছু না বললেও একজন মেয়ে হিসাবে তার বুঝতে বাকি রইল না সে কিসের কথা বলছে। তার মানে জড়বস্তু আর জীবন্ত বউ এক? সুগন্ধার প্রশ্নে ইরাম মাথা ঝাঁকালো। পরিণতি এক, মানুষের মনটাই এমন সুগন্ধা। সময়ের সাথে সাথে অনুভূতি ফিকে হয়ে আসে। আজ যে তোমাকে ভালোবেসে বলছে, তোমার জন্য পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে দেবে, ঠিক 5 বছর পরে সে তোমাকে দেখবে পাশ কাটিয়ে যাবে অচেনা মানুষের মতো। জগৎটাই এমন, পুরনো জিনিসের কদর করে কজন। আপনি একেবারে দার্শনিক লেভেলের কথা বলেন আপা। আপনার কথা শুন না এখন আমার পুরুষ মানুষ বিশ্বাস করতে ইচ্ছা হইতাছে না। বিশ্বাস কেন করবে না? একটা সম্পর্কের ভিত্তি বিশ্বাসী, সেটা তো করতেই হবে। তবে মনে রেখো। মুখ তুলে সুগন্ধার মনোযোগী দৃষ্টির পানে চেয়ে ইরাম বলল, তোমাকে ভালোবাসে নতুন জামার মতো। যতদিন নতুন থাকবে প্রতিদিন পরতে ইচ্ছে হয়, পুরাতন হয়ে গেলে সেই জামাটা আলমারির এক কোনায় পড়ে রয়। অন্তঃপর পা মোছার কার্পেট তার শেষ গন্তব্য হয়। সুগন্ধা মাথা দোলালো। আমি আপা বিয়াই করব না আর। মৃদু হাসল ইরাম। দুজন কিচেনে কাজ এবং গল্প করতে করতে খেয়ালই করলো না কখন সাইবান বাইরে থেকে ফিরেছে। কিচেনে এসেছিল সে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে, অথচ আর ভেতরে ঢুকলো না।
নীরবে পাশ কাটিয়ে পুনরায় বেডরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর ইজানকে কোলে নিয়ে বেডরুমে এলো ইরাম। ঢুকেই দেখতে পেল বিছানার উপরে একটি ডাফেল ব্যাগ। কোনো প্রকার ভাঁজ করা ছাড়াই বেশ কয়েকটা শার্ট, প্যান্ট এবং গেঞ্জি অবহেলায় ঠেসে ঠেসে ভরছে সাইবান। ইরাম এগিয়ে গেল। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? শো আছে। ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুইয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়িয়ে মুচড়িয়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঢেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভ্রু কুঁচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে। 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবেই লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছে। কি ছোঁয়ায়নি, ইরাম ঠাস করে এক চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলছে স্মোকার নাকি তুমি? সমস্যা কি? শিক্ষিত ছেলে মানুষ, তাড়াতাড়ি মরার সব কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকু বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারল না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করেই কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। ব্যাপারটা কি হয়েছে? সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনও নেভেনি, বিধায় ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভিতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লা ঝুড়িতে ফেলে দিয়ে রুম স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলেও বিশেষ কোনো মন্তব্য করল না আর। সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটি টি শার্ট বের করলো, কালো রঙের, তাতে ডোরেমন কার্টুনের ছোট্ট একটা চিত্র আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পরেই ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো। বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে একটা টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তীর্যক হেসে ব্যক্ত করল, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে, সে জামা ছোট হোক, ছেঁড়া হোক কিংবা পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁট জোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আরও অপেক্ষাও করল না, ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে, যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দুও ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়ে আছে সে, সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আঁধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকারের জোর করেই তাকে বিছানায় শুইয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোলবালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা হয়েছে। একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল। তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলায় এমন চুল খুলে ঘুরে বেড়াতে, ভূত পেতনি ভর করলো নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসরাতের বিছানা ছেড়ে উঠে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের উপরে আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ।
তুমি ভাবলেও বা কিভাবে আমি তোমার বউকে বিয়ের পর দিনই রান্নাঘরে ঢুকতে দিব? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতে আমি স্পর্শ হতেই দিব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউচে, কখনো বা দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণেই অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসত আর ভাবত এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করল সে। মাথা ঝাঁকালো। না, আর অতীত ভাবার সময় নেই। জীবনটাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতেই হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে। ফোনের রিংটোন। ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভিতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘোরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। এপাশে থাকা ইসানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপরে পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করত। ভেবে ইরাম মনে মনে খানিক হেসে তারপরে এগোলো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভ্রু কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তিতলি বেব। ইরামের বুকে একটা খচখচ অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে। এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করলেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিয়ে খেকিয়ে উঠল। কি রে ভাই, বাপের কপালে বদ্ধ হয়ে দিচ্ছিস? শকুনে দোয়ায় গরু মরে না, তোর আম্মাজান শেখায়নি? ইরাম হুট করেই নিজের একটি আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরল। ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণীর চেহারা, তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের উপরে নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটায় একটা গাঢ় চুমু দেওয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের ঘোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল। এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটি ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আইডি দেখে 1 সেকেন্ডে তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিকঠাক করে শুইয়ে রাখল। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করেই ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় 3টে বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এইটুকুই। বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট পায়ে গলিয়ে হন হন করে ঝোড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায় হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছুই ভাবতে পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে আপনি ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের নাস্তা চা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন, তার রুমের বাতি জ্বলছে। হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে, নাস্তাটা একাই করে। সকালের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড, ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখলো।
সাইবান এখনও ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো, অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোয় অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান, থমথমে পাথুরে চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি, চুলের রূপালি আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতেই একটা লাগেজ ধরে রাখা, ভ্রুজোড়া সদা কুঞ্চিত। চেহারা দেখলে মনে হবে বিনা কারণেই জীবনের উপরে বিরক্ত তিনি। ইরামের চিনতে একটু ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপরে ঘুরে রমণীর উপরে থামল। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়নাটা মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে এলো। আসসালামু আলাইকুম খালু। বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসাবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য, অথচ চকচকে কালো সুপরিহিত পাজোড়া। ইরাম ছোঁয়ার আগেই সরে দাঁড়ালো, জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না।